ক্ষমতার বাতাস যখন দিক বদলায় তখন রাজপ্রাসাদের আগে সেই গন্ধ পায় সিংহাসনের চারদিকে ঘিরে থাকা চাটুকারেরা, যে বাবাজিরা এতদিন নরেন্দ্র মোদী আর বিজেপিকে কাঁধে নিয়ে জয়ধ্বনি দিতেন। 5 দিন আগে সেই যোগগুরু রামদেব আর এখন মোদীজির অত্যন্ত প্রিয় কুকি বাবা বাগেশ্বর ওরফে ধীরেন্দ্র শাস্ত্রী হঠাৎ সুর বদলে ফেললেন। হঠাৎ কেন রামদেব বলছেন হিন্দুরা কোনো বিপদে নেই, যুবকদের আন্দোলন করাই আসল কাজ? কেন বাগেশ্বর বাবা প্রকাশ্যে মোদীজির ঘনিষ্ঠ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? আর কেনই বা রাম মন্দিরে অনুদান চুরির দায়ে সোজা প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলছেন নিচের লোক নয়, আসল দায় শীর্ষ নেতৃত্বের? এটা কি শুধু কয়েকটা বাবার সাক্ষাৎকার, নাকি দিল্লি দখলের রাজনীতিতে কোনো সাম্রাজ্যের ভেঙে পড়ার আগে আগাম অশনি সংকেত? শুনুন, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন বাতাস কোন দিকে ঘুরছে তা সবচেয়ে আগে ধরে ফেলে এই চাটুকারা হাওয়া মোরকেরা। আসল খেলা তো শুরু হলো এখন। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আজ বলবো ভারতের ভেতরের ক্ষমতার কাঠামোর কথা। ভারতের নিজস্ব পলিটিক্যাল অর্ডার কিভাবে বদলে যাচ্ছে, আজ তার জ্যান্ত প্রমাণ আর নথিপত্র নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। পরিবর্তনগুলো এত দ্রুত ঘটেছে যে ক্রোনোলজিটা ডায়েরিতে লিখে রাখাও কঠিন হয়ে পড়েছে। যন্তর মন্তরের সেই প্রতিবাদের পর থেকে ভারতীয় রাজনীতিতে যা ঘটছে তা এক কথায় অভূতপূর্ব। এখন তো বলতেই হচ্ছে 20 জুলাইয়ের আগে একটা ভারত ছিল, 20 জুলাইয়ের পর থেকে এখন আরেকটা ভারত। মনে করে দেখুন, কয়েকদিন আগেই আমি আপনাদের যোগগুরু রামদেবকে নিয়ে খবরটা শুনিয়েছিলাম। এই রামদেব কিন্তু শুধু ব্যবসায়ী নন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সমর্থকের একজন। অবশ্য একজন খাঁটি ব্যবসায়ীর বিশ্বস্ততা ঠিক কোথায় থাকে তা আমরা সবাই জানি। যেখানে ক্ষমতা, যেখানে ব্যবসার লাভ, সেখানেই আনুগত্য। অথচ সেই রামদেব হঠাৎ সুর বদলে ফেললেন, বললেন হিন্দুরা একেবারেই কোনো বিপদে নেই, এখন দেশের তরুণদের কথা ভাবতে হবে, আন্দোলন করা ওদের গণতান্ত্রিক অধিকার। একটা কথা প্রচলিত আছে না, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন নাকি সবচেয়ে আগে বিপদে টের পায় কিছু প্রাণী। আমি কাউকে কোনো অপমানজনক শব্দে ডাকছি না, তবে রাজনীতির হাওয়া কোন দিকে ঘুরছে সেই হাওয়া মোরগের মতো আবহাওয়াটা রামদেব খুব নিখুঁতভাবে ধরে ফেলেছেন। রামদেবের পর এবার দ্বিতীয় বাবাজি, ইনি বাবা বাগেশ্বর নামেই বেশি পরিচিত, যদিও আসল নাম ধীরেন্দ্র শাস্ত্রী। কম বয়স, ঝকঝকে চেহারা, ছবি, কিন্তু মুখ খুললেই একের পর এক বিতর্কিত মন্তব্য। ব্যক্তিগতভাবে আমি তো কোনো বাবার ভক্ত নই, দুনিয়াতে এমন কোনো বাবা তৈরি হয়নি যে আমাকে ভক্ত বানাবে। কিন্তু এটা ভেবে আশ্চর্য লাগে যে সমাজকে এরা কি এমন দিচ্ছেন যার জন্য হাজার হাজার মানুষ অন্ধভক্ত হয়ে যাচ্ছে, আর এদের রাতারাতি কোটিপতি থেকে ধনকুবের বানিয়ে দিচ্ছে। সে ব্যাপারে আমার বিস্তর কৌতূহল। যাই হোক, আসল বিষয় আসে। একটা দৃশ্য কল্পনা করুন, যে মানুষটা একসময় নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থানের অন্যতম দৃশ্যমান সমর্থক, যে মানুষটা বিজেপির ক্ষমতার বৃত্তের এতটাই কাছাকাছি ছিলেন, সেই বাবা রামদেব আজ মোদী সরকারকে বলছেন সিস্টেমের ঘাপলা ঠিক করুন, না হলে আবার আন্দোলনে নামতে হতে পারে। এটা কি নিছক একজন যোগগুরুর মন্তব্য? আমার তো মনে হয় না, কারণ রাজনীতিতে কথার গুরুত্ব শুধু বক্তার পরিচয়ে নয়, বক্তা কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছেন সেটার মধ্যেও লুকিয়ে থাকে। 15ই আগস্ট প্রথমে নিজের খাসতালুক হরিদ্বারে রামদেব সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, টাকা ও ক্ষমতার প্রভাব এবং শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। এমনকি সরকারি চাকরির ইন্টারভিউয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগও করেছেন। তিনি বলেছেন এই সমস্যাগুলির সমাধান না হলে যুব সমাজের ক্ষোভ আরও বাড়তে পারে। তারপর 17ই আগস্ট ছত্তিশগড়ের রায়পুরে আরও এক ধাপ এগিয়ে তিনি কার্যত মোদী সরকারকে সতর্ক করলেন, ঘাপলা ঠিক না হলে তিনি নিজেই আবার আন্দোলনে যোগ দিতে পারেন। এখানেই আসল রাজনৈতিক তাৎপর্য। সরকারের বিরুদ্ধে অভিযোগ তো বিরোধীরা করবেই, কিন্তু সরকারের নিজের পরিসর থেকে কেউ যখন একই অভিযোগ করতে শুরু করেন তখন সেটাকে বলা হয় অস্বস্তির সংকেত। আর সেই অস্বস্তির কেন্দ্রেই রয়েছে যুব সমাজ। ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা খুব কার্যকর রাজনৈতিক সমীকরণ কাজ করেছে: হিন্দুত্ব, জাতীয়তাবাদ, শক্তিশালী নেতৃত্ব এবং মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তা। কিন্তু একটা অবস্থায় গিয়ে একজন ভোটার, বিশেষ করে তরুণ ভোটার, খুব যখন প্রশ্ন তোলে চাকরি কোথায়, দেখুন, দেশপ্রেমের প্রশ্ন গুরুত্বপূর্ণ, ধর্মের প্রশ্ন গুরুত্বপূর্ণ, জাতীয় নিরাপত্তার প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ,
কিন্তু একজন 22 বছরের ছেলে যখন বছরের পর বছর পরীক্ষা দেয়, ফর্ম পূরণ করে, কোচিং করে, তারপর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় কিংবা নিয়োগ প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হয়, তখন তার কাছে রাষ্ট্রের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নিজের ভবিষ্যৎ। রামদেব অন্তত এই জায়গাটা বুঝেছেন। এবার আসি বাগেশ্বর বাবার কথায়। 2025 সালে মোদিজির প্রশংসা করে ধীরেন্দ্র শাস্ত্রী বলেছিলেন তার মতো প্রধানমন্ত্রী পাওয়া কঠিন এবং মোদির সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। কিন্তু এখানেই আরো বড় প্রশ্নটি আসে, যদি আগামী দিনে এই ধরনের ধর্মীয় সাংস্কৃতিক পরিসরের আরও মানুষ সরকারি শিক্ষা, চাকরি, দুর্নীতি কিংবা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেন, তখন তখন কি হবে? তখন সেটাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা কঠিন হবে। কারণ রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ন্যারেটিভ কন্ট্রোল। কোন গল্পটা মানুষের মাথায় জায়গা করে নিচ্ছে। মোদী সরকারের রাজনৈতিক শক্তির অন্যতম ভিত্তি ছিল ন্যারেটিভ কন্ট্রোল। কিন্তু যদি গল্পটা ধীরে ধীরে বদলে যায়, যদি মানুষ বলতে শুরু করে দেশ এগোচ্ছে ঠিকই, কিন্তু আমার ছেলে চাকরি পাচ্ছে না, পরীক্ষা হচ্ছে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, নিয়োগ হচ্ছে কিন্তু যোগ্যতার বদলে টাকার পরিচিতি কাজ করছে, শিক্ষার কথা হচ্ছে কিন্তু স্কুলে শিক্ষক নেই, তাহলে শুধু উন্নয়ন, জাতীয়তাবাদ কিংবা শক্তিশালী নেতৃত্বের গল্প দিয়ে সেই ক্ষোভ ঢেকে রাখা কঠিন হবে। এখানেই রামদেব থেকে বাবা বাগেশ্বরের বক্তব্য গুরুত্বপূর্ণ। তারা সরকারের পতনের কথা বলছেন না, কিন্তু সরকারের প্রতি নিঃশর্ত আনুগত্যের ভাষাও ব্যবহার করছেন না। কিন্তু তারা যেটা করছেন তাতে ক্ষমতার চারপাশে অস্বস্তি তৈরি হচ্ছে। আর রাজনীতিতে অস্বস্তি কখনো কখনো দুর্বলতার ঠিক আগের ধাপ। আজ একজন বলছেন, কাল দুজন বলবেন, তারপর 10 জন বলবেন। আর এরপর কি দেখা যাবে? এতদিন যে প্রশ্নগুলি শুধু বিরোধীরা করতো, সেই প্রশ্নগুলি ক্ষমতার সমর্থক শিবিরের মানুষও করতে শুরু করেছেন। তাই রামদেবের পরে বাবা বাগেশ্বরের বক্তব্য নিঃসন্দেহে একটা ওয়ার্নিং সিগন্যাল। আর ক্ষমতাসীন সরকারের জন্য সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত অনেক সময় বিরোধীরা যখন গলা ফাটায় তখন নয়, সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো তখন যখন নিজের ঘরের লোকেরা ধীরে ধীরে প্রশ্ন করতে শুরু করে। এই রূপ বদলানো দুনিয়ায় না কেউ কারোর আপন নয়। যারা এতদিন একদম খাঁটি মোদি ভক্ত বলে পরিচিত ছিলেন, তারাও এখন আস্তে আস্তে সরে যাচ্ছেন। রামদেবের সুর বদলের ঠিক পরপরই গত দুদিনে একাধিক দরবারি চ্যানেলে আমি এই বাগেশ্বর বাবার প্রায় 5টি ব্যাক টু ব্যাক সাক্ষাৎকার দেখলাম। তিনি এখন জাপানে আছেন। দেশে থাকতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও দেখা করেছেন। এই একটা ছবিতেই বুঝুন কম বয়সে এই বাবাজি কতটা তরক্কি করেছেন। কপিরাইটের কারণে না বাগেশ্বরের এই ইন্টারভিউর ফুটেজটা দেখাতে পারছি না, তবে সেগুলো বিশ্লেষণ করে যা বুঝলাম তা চমকপ্রদ। বোঝা যাচ্ছে এই ধীরেন্দ্র শাস্ত্রী এবার খুব চতুরভাবে নিজের জার্সি বদলাচ্ছেন, অর্থাৎ মোদি শিবির থেকে দূরত্ব তৈরি করছেন। এটা কিন্তু আমার কোনো মন গড়া কল্পনা নয়, কোনো বাবাকে বিজেপি থেকে সরিয়ে অন্য কোনো দলে বসানো আমার উদ্দেশ্য নয়। সত্যি বলতে এই বাবাজিদের একটাই দল থাকে, তার নাম ক্ষমতার দল। আজ বিজেপি আছে তাই বিজেপি, কাল যদি অন্য কোনো দল বা কংগ্রেস ক্ষমতায় আসে, এরা এক মুহূর্ত সময় নষ্ট না করে ওদিকেই ভিড়ে যাবে। ঠিক সেই দিকটার প্রতি আমি আঙ্গুল তুলছি। সম্প্রতি এবিপি নিউজকে দেওয়া ইন্টারভিউতে সঞ্চালক ধীরেন্দ্র শাস্ত্রীকে পুকি বাবা বলে সম্বোধন করেন। পুকি মানে খুব আদুরে, খুব ভালোবাসার মানুষ, ধর্মীয় জাতীয়তাবাদের ব্যবসা করা, হাতে রহস্যময় কাগজ বের করে অলৌকিকতার ভান করা, একটা মানুষকে মিডিয়া ইমেজ দিচ্ছে আদুরে বানিয়ে। কিন্তু এই পুকি বাবার রূপটা বদলে এখন তিনি কি বললেন জানেন? তিনি ডিরেক্ট ছাত্রদের আন্দোলনের পক্ষে সাফাই গাইছেন। বলছেন, হ্যাঁ, যুব সমাজের তো আন্দোলন করার পুরো অধিকার রয়েছে। শিক্ষা, চাকরি, উন্নয়ন এগুলোর সাথেই তো দেশের যুবকদের ভবিষ্যৎ জড়িয়ে, তাই আন্দোলন করা ওদের গণতান্ত্রিক অধিকার। ভাবুন একবার, মোদিজির অন্যতম প্রিয় বাবাজি এবার সরাসরি যুব আন্দোলনের সুর ধরছেন। অবশ্য সুরটা একটু সাবধানেই ধরেছেন, পাছে আবার পুরো নম্বর কাটা যায়। তাই কথার ফাঁকে ড্যামেজ কন্ট্রোল করতে বললেন, তবে খেয়াল রাখতে হবে এরা যেন আবার টুকরে টুকরে গ্যাংয়ের সাথে মিশে না যায়, নিজেদের সংস্কৃতি না ভুলে। এরপর সঞ্চালক তাকে প্রশ্ন করলেন, তাহলে কি বাংলাদেশ বা নেপালে যা হয়েছে ভারতীয় তেমন কিছু ঘটে চলেছে? বাগেশ্বর বাবা উত্তরে কি বললেন জানেন? বললেন, ঘটনা এখনো অত দূর গড়ায়নি, তবে আমরা কিন্তু ঠিক সীমান্তের মুখেই দাঁড়িয়ে আছি। মানে এটা বুঝলেন? দেশ জুড়ে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, পরিস্থিতি যে মারাত্মক আকার নিচ্ছে,
সেটা এবার মোদিজির নিজের লোক বাগেশ্বরও স্বীকার করেছেন। এই সেদিন আইআইটি দিল্লি 57তম সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে মোদিজি বড় মুখ করে প্রশংসা করে বললেন, সদ্য গ্রাজুয়েট পড়ুয়াদের ভবিষ্যৎ ও মনের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে হাসতে হাসতে মোদিজি বললেন, আমি তো আর বাবা বাগেশ্বর নই, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনাদের সব্বার মনে এখন কি চলছে। বিজ্ঞান, তথ্য প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিং এর মঞ্চে দাঁড়িয়ে আপনি যে বাবার জয়গান গাইলেন, সেই বাবাই এখন বললেন পরিস্থিতি ঠিক সীমান্তের মুখে দাঁড়িয়ে। যে আন্দোলনকে এতদিন দেশদ্রোহিতা বলা হতো, আন্দোলনকারীদের আন্দোলনজীবী বলা হতো, আজ এই দরবারি বাবাজিরা বলছেন আন্দোলন করা জরুরি, আন্দোলন যুব সমাজের অধিকার। টিভি9-এর ইন্টারভিউতে সঞ্চালক ধীরেন্দ্র শাস্ত্রীকে জিজ্ঞেস করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের সেই আপত্তিকর মন্তব্য নিয়ে, যেখানে কঙ্গনা আন্দোলনকারী যুব সমাজকে গটার জেনারেশন বলেছিলেন। রামদেব কিন্তু আগেই কঙ্গনাকে আক্রমণ করে বলেছিলেন উনি নিজের শৈশব আর যৌবনের দিকে আগে তাকিয়ে দেখুন। আর বাবা বাগেশ্বর কি বললেন? আর বাগেশ্বর বাবা কি বললেন? সরাসরি বলে দিলেন, হ্যাঁ, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে বিজেপির কঠোর আইনি বা দলীয় পদক্ষেপ নেওয়া উচিত। চিন্তা করুন, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, যিনি নরেন্দ্র মোদী আর অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তার বিরুদ্ধে প্রকাশ্যে এই অবস্থান নিচ্ছেন বাগেশ্বর। এই বাবাজিদের যে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য, তা কি ক্ষমতার ছাতা ছাড়া একদিনও টিকতে পারে? একেবারেই না। তা সত্ত্বেও এরা আজ মোদী সরকারের বিরুদ্ধে এই ঝুঁকিটা নিচ্ছে, কারণ এরা খুব ভালো করেই জানে হাওয়া বদলে গেছে। আর এই মুহূর্তে ক্ষমতার সঙ্গে তাল মেলাতে গেলে কিছুটা হলেও সুর বদলানো ছাড়া এদের কাছে আর কোনো পথ খোলা নেই। মোদি ট্রাম্পের সম্পর্কে রসায়ন নিয়ে অন্ধভক্তরা খুবই গদগদ, আপনারা জানেন। ওই ব্যাপারে বাগেশ্বরকে প্রশ্ন করা হয়েছিল, উনি শটান বলে দিলেন আমেরিকা ভারতের বাজার দখল করার জন্য চক্রান্ত করছে। যে ছেলে মেয়েদের ভজন ক্লাবে যাওয়ার কথা ছিল, যে ভজন ক্লাবিং নিয়ে মোদিজি কিছুদিন আগেও খুব গর্ব করে ভাষণ দিয়েছিলেন, সে যুব সমাজ নাকি এখন ভজন ছেড়ে সোজা যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভে বসেছে। যে তরুণদের কাওয়ার যাত্রায় বেরোনোর কথা ছিল, তারা নাকি এখন স্কুলে গিয়ে লাইট, ফ্যান, বাথরুম আর ভালো শিক্ষকের দাবি নিয়ে রাস্তা অবরোধ করছে। তারা বলছে আমাদের স্কুলে বিদ্যুৎ নেই, শিক্ষক নেই, পড়াশোনা হচ্ছে না, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আর যখন সাংবাদিক ধীরেন্দ্র শাস্ত্রীকে জিজ্ঞেস করলেন বিরোধী দলগুলোকে নিয়ে বা গণতন্ত্রের বিক্ষোভ নিয়ে, তখন তিনি আমতা আমতা করে বলছেন এটাই তো গণতন্ত্র। সবচেয়ে গুরুতর বিষয় হলো রাম মন্দিরে ভক্তদের প্রণামী চুরি বিতর্ক। এই নিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী খুব শক্ত ভাষায় মন্তব্য করেছেন, বললেন যারা এই কাজ করেছে ঈশ্বর তাদের মহাপাপের মহাদণ্ড দেবেন। এখানেই শেষ নয়, তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার আশ্রমে যদি কোনো অন্যায় হয় তবে আমি শুধু নিচের স্তরের কর্মচারীদের দোষ দিয়ে দায় এড়াতে পারি না, আসল দায়িত্ব কিন্তু প্রধান বা পরিচালকের উপরই বর্তায়। বুঝতে পারছেন এই কথাটা কার দিকে ইঙ্গিত করে বলা? সরাসরি দেশের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তোলা হচ্ছে না? এরপর ইন্টারভিউতে যখন তাকে তিনজন বিতর্কিত বাবার ছবি দেখানো হয়, আশারাম, রাম রহিম ও রামপাল, এরপর তাকে প্রশ্ন করা হয় এদের মধ্যে কে তার পছন্দের। বাগেশ্বর বাবা সোজা জনতাকে জিজ্ঞেস করলেন এরা কি কারো আদর্শ হতে পারে? জনতা যখন এক বাক্যে না বলল, তিনিও সাফ জানিয়ে দিলেন এরা কোনো সাধু সন্ত নয়, এদের আদর্শ মানার প্রশ্নই ওঠে না। দেখুন, ভারতে বাবা হওয়া বেশ লাভজনক পেশা, যদি ভক্ত থাকে, মন্ত্র থাকে আর অলৌকিকতার সঙ্গে একটু ব্যবসায়িক বুদ্ধিটা মিশিয়ে নেওয়া যায়। আশারাম বাপু, রাম রহিম আর রামপাল তিনজন তিন ধরনের আধ্যাত্মিক ব্র্যান্ড। একজনের আশ্রমে আধ্যাত্মিকতার সঙ্গে গুরুতর অপরাধের অভিযোগ জড়িয়ে গেল আর শেষ পর্যন্ত ধর্ষণ মামলায় দণ্ডিত হয়ে জেলে গেলেন। অন্যজন নিজেকে ধর্মগুরু, সমাজ সংস্কারক, গায়ক, অভিনেতা সবকিছুর মিশ্রণ বানিয়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত 2 ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হলো। আর রামপাল তার আধ্যাত্মিক সাম্রাজ্যের পরিণতিও শেষ পর্যন্ত আদালত, পুলিশ আর যাবজ্জীবন কারাদণ্ডে গিয়ে ঠেকল। রাম রহিম তো শুধু শাসক দলের হয়ে কৌশলে ভোটের প্রচার করতে জেল থেকে পেরোলে খালাস পাওয়ার ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন। অবশ্য ভক্তদের দোষও পুরোপুরি দেওয়া যায় না। মানুষ বিপদে পড়লে আশ্রয় খোঁজে, অসুখ হলে ডাক্তার, বিপদে পুলিশ, আর জীবনে সমস্যা হলে অনেক সময় বাবাজি। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন ভক্তি যুক্তিকে ছুটি দিয়ে দেয় এবং বাবাজি ঈশ্বরের প্রতিনিধি থেকে ধীরে ধীরে আইনের ঊর্ধ্বে এক ব্যক্তিগত সাম্রাজ্যের সম্রাট হয়ে ওঠেন। আশারাম, রাম রহিম কিংবা রামপালের কাহিনী আসলে শুধু 3 জন ব্যক্তির কাহিনী নয়, এগুলো একটা সামাজিক দুর্বলতার আয়না, যেখানে মানুষ কখনো কখনো একজন ধর্মগুরুকে এতটাই ক্ষমতা দিয়ে দেয় যে তার কথাই হয়ে ওঠে নৈতিকতা, তার আশ্রমই হয়ে ওঠে আদালত, আর তার ভক্তরাই হয়ে ওঠে তার ব্যক্তিগত বাহিনী।
তবে একটা জায়গাতে তিন বাবার আধ্যাত্মিক ব্র্যান্ডের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যারা অন্যদের মোক্ষমের রাস্তা দেখাতেন তারা নিজেরাই আজ জেলের ঘানি টানছেন। বাবা বাগেশ্বরে ফেরা যাক। ইন্টারভিউতে মহাত্মা গান্ধী আর নাথুরাম গডসের ছবি দেখিয়ে তাদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলো। ধীরেন্দ্র শাস্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গান্ধীজি আমাদের নেতা। রাজনীতির একটা পুরনো প্রবাদ আছে, জাহাজ যখন ডুবতে শুরু করে ছোট্ট একটি প্রাণী নাকি সবার আগে জাহাজ ছেড়ে পালায়। তবে ভারতের রাজনীতিতে সেই ছোট্ট প্রাণীরা সবসময় ছোট্ট প্রাণী হয় না। কখনো তারা হয় সাধু বাবা, কখনো যোগগুরু, কখনো ধর্মগুরু, কখনো আবার লক্ষ লক্ষ ভক্তের আধ্যাত্মিক নেতা। আর জাহাজের নাম সেটা আপাতত নাই বললাম, সবাই বুঝে নিন। কারণ এতদিন যারা ক্ষমতার জাহাজের ডেকে দাঁড়িয়ে যাত্রীদের বলেছিলেন ভয় নেই, এই জাহাজই ভারতকে বিশ্বগুরুর বন্দরে পৌঁছে দেবে, তাদের কেউ কেউ এখন হঠাৎ ইঞ্জিনের শব্দটা একটু মন দিয়ে শুনতে শুরু করেছেন। কোথাও যেন কর্কর শব্দ হচ্ছে। বাবাজিদের সুর বদল হয়তো একটা সতর্কবার্তা, তবে রাজনৈতিক সতর্কবার্তা অনেক সময় বিদ্রোহের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমতার জাহাজের জল ঢুকছে কিনা সেটা এখন ডেকের কিছু যাত্রীও পরীক্ষা করে দেখতে শুরু করেছেন। এটাই অ্যালার্মিং। সাধু সন্ত, ধর্মীয় নেতা, মঠ মন্দির, আধ্যাত্মিক সংগঠন, বিশাল ভক্ত সমাজ, এই গোটা ইকোসিস্টেম দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষে একটা গুরুত্বপূর্ণ সামাজিক শক্তি হিসেবে কাজ করেছে। তাদের কেউ এখন বালতি হাতে নিয়েছেন, কেউ লাইফ জ্যাকেট খুঁজছেন, কেউ আবার দূর থেকে বলছেন আমি কিন্তু সাঁতার জানি, কেউ ক্যাপ্টেনকে বলছেন জাহাজটা মেরামত করুন, নইলে যাত্রীদের সঙ্গে আমিও বিক্ষোভে নামব। এটা এখন বিদ্রোহ নয়, কিন্তু নিঃশর্ত সমর্থনও নয়। আর রাজনীতিতে এই মাঝের জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ক্ষমতা যখন শক্তিশালী থাকে তখন তার সমর্থকরা সাধারণত সরকারের ভুলকে ভুল বলেন না, তারা বলেন ভুল বোঝাবুঝি, বিরোধীদের অপপ্রচার, মিডিয়ার ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন সমর্থকের মুখে প্রথমবার শোনা যায় এখানে সত্যি ঘাপলা আছে, ঠিক করতে হবে, তখন বুঝতে হবে বাতাসের দিকটা অন্তত একটু বদলেছে। এই চিহ্নগুলো কিন্তু স্পষ্ট করে দিচ্ছে ভারতের ক্ষমতার পলিটিক্যাল অর্ডার দ্রুত বদলে যাচ্ছে। কিছু পরিবর্তন আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আর ক্ষমতার অন্দরে এমন অনেক কিছু বদলাচ্ছে যা এখন শুধু সময়ের অপেক্ষা। শুধু দেখতে থাকুন। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।